आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা। 2025 তো পেরোলামই, এমনকি এই শতাব্দীরও সিকি ভাগ পেরিয়ে গেলাম আমরা। আজ যা কিছু আমাদের জীবন এবং চিন্তা ভাবনাকে চালনা করছে, নিয়ন্ত্রণ করছে, এর প্রায় কিছুই 21 শতকের শুরুতেও ছিল না। মাত্র 25 বছর আগেও ইন্টারনেটের ব্যবহার, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আমাদের অজানা ছিল। ইউটিউব, যাকে ছাড়া আজ দুনিয়া অচল, 25 বছর আগেও তার কোনো অস্তিত্ব ছিল না, ধারণাও ছিল না। আজ কয়েক মিনিটের মধ্যেই ঘরের দুয়ারে পৌঁছে যাচ্ছে বাজার থেকে সওদা, যানবাহন। 20 বছর আগেও কেউ কি এমন কাণ্ড ভাবতে পেরেছিল? গত 25 বছরে যা যা হয়েছে তা গত 2500 বছরেও হয়নি। আর গত 2500 বছরে ভারতীয় সংস্কৃতির যা বুনিয়াদ তৈরি হয়েছিল, গত 14 বছরে তার দফারফা করে দিয়েছেন মোদি এবং আরএসএস। একেবারেই প্রথম পাতায় এই কথাই লিখেছেন মার্কিন দুনিয়ার সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 29 ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম পাতার মূল ছবির নিচে ক্যাপশনে লেখা, গত সেপ্টেম্বরে নাগপুরে আরএসএস স্বয়ংসেবকদের কুচকাওয়াজ। তার নিচে 5 কলাম জুড়ে খবর, মাঝে গেরুয়া পাগড়ি পরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। খবরের শিরোনাম, ফ্রম শ্যাডোজ টু পাওয়ার, হাউ হিন্দু রাইট রিসিভড ইন্ডিয়া। অর্থাৎ ছায়া থেকে ক্ষমতার শীর্ষে উঠে এসে হিন্দু দক্ষিণপন্থী শক্তি ভারতকে কিভাবে আমূল পাল্টে দিয়েছে, সেটাই বিশ্লেষণ করেছে গবেষণাধর্মী এই প্রতিবেদন। নাগপুর থেকে প্রতিবেদনটি লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের দুজন সাংবাদিক, মুজিব মশল এবং হরি কুমার। আমেরিকার সবচেয়ে বড় দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস এই বিস্ফোরক প্রতিবেদনে দাবি করেছে, ধর্মকে ঢাল করে আরএসএস এবং বিজেপি ধীরে ধীরে ভারতের সবকটি ব্যবস্থার উপর দখল কায়েম করেছে। এই দখল এতটাই গভীরে প্রবেশ করেছে যে তা ভাঙা এখন অসম্ভব হয়ে উঠছে। নিউ ইয়র্ক টাইমস শুধু আমেরিকার নয়, বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র। সেই পত্রিকার প্রথম পাতায় স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, গত 11 বছরে মোদী এবং আরএসএস মিলিতভাবে ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু ফার্স্ট ভারতে রূপান্তরিত করেছে। অর্থাৎ সেকুলার ইন্ডিয়া থেকে হিন্দু ফার্স্ট ইন্ডিয়া। এই গোটা প্রকল্পের চূড়ান্ত প্রোডাক্ট হলেন নরেন্দ্র মোদী। 100 বছর আগে বিজয়া দশমীর দিন জন্ম নেওয়া এক আধা সামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের রাষ্ট্রসেবার শতবর্ষকে গৌরবের অধ্যায় বলে প্রচার করছে। নিউ ইয়র্ক টাইমস লিখছে, এই সংগঠনের রাজনৈতিক দাপটে 140 কোটি জনসংখ্যার ভারতকে আগের চেয়ে অনেক বেশি ধর্মের ভিত্তিতে বিভাজিত করে ফেলা হয়েছে। এই সংগঠনে চিন্তাধারা ভারতের 20 কোটি মুসলমান এবং খ্রিস্টানদের বিদেশি আক্রমণকারীদের অধীনস্থ বলে তকমা দেয়। তাদের উপযুক্ত জায়গা দেখিয়ে দেওয়ার প্রয়োজন বলে ঘোষণা করা হয়। এই খবরের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে পশ্চিমী দুনিয়ায়। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় শুধু রাজনীতির ময়দান নয়, কর্পোরেট দুনিয়াতেও এই খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির ইকোসিস্টেমের দাবি, নিউ ইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে আরএসএস এবং নরেন্দ্র মোদীর ভাবমূর্তি কালিমা লিপ্ত করছে, তাদের বদনাম করছে। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও লিখেছে, আরএসএস ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীরে শিকড় ছড়িয়েছে। সরকার, পুলিশ, সেনা, মিডিয়া, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক সংগঠন সব ক্ষেত্রেই তাদের প্রভাব ক্রমাগত বেড়েই চলেছে। সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে আরএসএস নিজেদের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। রাজনীতি এবং আমলাতন্ত্র জুড়ে সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছে। সোজা কথায় আদালত, নিউজ চ্যানেল, সংবাদপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা শিক্ষাক্ষেত্র প্রায় সর্বত্রই আরএসএস নিজেদের লোক বসিয়ে রেখেছে। এর প্রবল প্রভাব পড়েছে আধা সামরিক বাহিনী, সেনা এবং পুলিশের উপরেও। স্বাভাবিকভাবেই বিজেপি সরকার কিংবা আরএসএস এর শীর্ষ নেতৃত্ব এই প্রতিবেদনে খুশি নয়, কারণ প্রকাশিত খবরে তাদের তীব্র সমালোচনা এবং নির্মম বিশ্লেষণ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য, বিজেপি এবং আরএসএস ধর্মের ভিত্তিতে ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশকে ভাগ করেছে।
এবং সেই বিভাজনের প্রচেষ্টা এখনো চলছে। সংঘের আদর্শ হিন্দুত্ব এমন এক সীমারেখা টেনে দিয়েছে যেখানে 20 কোটিরও বেশি মুসলমান এবং খ্রিস্টানের জন্য পরিবেশ অনুকূল নয়, বরং বিদ্বেষপূর্ণ। এই খবরে সাম্প্রতিক ক্রিসমাস ঘিরে ভারতের বিভিন্ন শহরে ঘটে যাওয়া সহিংসতা এবং ভাঙচুরের কথাও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে সংগঠিত একাধিক মব লিঞ্চিং এর ঘটনাও তুলে ধরা হয়েছে। আকারে বড় খবর, প্রথম পাতায় শুরু হয়ে ভেতরের পাতা জুড়ে বিস্তৃত। গভীর গবেষণার পর দ্য নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হয়েছে। বলা হয়েছে, বিজেপির ব্যাকবোন বা ব্যাকআপ শক্তি হিসেবে কাজ করা আরএসএস এর দেশ বিদেশ মিলিয়ে 2500-এরও বেশি সহযোগী সংগঠন রয়েছে। শিক্ষা, সমাজ, রাজনীতি সব ক্ষেত্রেই এরা সক্রিয়, বিশেষ করে ধর্ম এবং সংস্কৃতির ময়দানে। দিল্লিতে আরএসএস এর 13 তলা নতুন বিলাসবহুল সদর দফতর ইতিমধ্যেই তৈরি। আরএসএস প্রধান মোহন ভাগবতকে মোদির পর দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে নিউ ইয়র্ক টাইমস। তার নিরাপত্তাও প্রায় প্রধানমন্ত্রীর সমতুল্য। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোহন ভাগবত যা বলেন তা সরকারি মিডিয়া থেকে শুরু করে দেশের বড় বড় সংবাদপত্র এবং টিভি চ্যানেল বিশেষ করে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। মোহন ভাগবতের বক্তব্যের একটি উদ্ধৃতি তুলে ধরা হয়েছে, হিন্দুস্তানের মাটিতে যতদিন একজন মানুষও বেঁচে থাকবে ততদিন ভারত হিন্দু রাষ্ট্র। এই প্রতিবেদনে মোদির পর যোগী আদিত্যনাথের কথাও আলাদা করে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যোগী শুধু উত্তরপ্রদেশে নন, সারা দেশে বুলডোজার বাবা নামেই পরিচিত। তার রাজনীতি স্পষ্টতই ধর্মকেন্দ্রিক এবং সমাজকে বিভাজিত করে, বিশেষ করে মুসলমানদের প্রসঙ্গে। প্রতিবেদনে এটাও বলা হয়েছে, মোদির বিকল্প হিসেবে যদি কারোর নাম ঘোরে তবে তিনি যোগী আদিত্যনাথই। প্রতিবেদনের বেশ অনেকটা জায়গা জুড়ে আছেন আদিত্যনাথ। লেখা হয়েছে, যোগী আদিত্যনাথ প্রায় বড় বড় হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং হেলিকপ্টার থেকে তীর্থযাত্রীদের ওপর পুষ্প বৃষ্টি করেন। কিন্তু যখন তার সরকার মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের ওপর কড়াকড়ি করে তখন তিনি সেটাকে এই বলে ন্যায্যতা দেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, ফলে মুসলমানদের উচিত নিজের ধর্মকে একান্ত ব্যক্তিগতভাবে পালন করা। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে যোগী আদিত্যনাথের এই বক্তব্য উদ্ধৃত করে তার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলা হয়েছে। একদিকে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়া ভক্তদের ওপর পুষ্প বৃষ্টি করা, অথচ অন্যদিকে মুসলমানরা যখন নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তখন তার প্রতি সম্পূর্ণ ভিন্ন ধরনের মনোভাব দেখানো হয়। এই রিপোর্ট জুড়ে রয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য। তবে নিউ ইয়র্ক টাইমসের গবেষণা ভিত্তিক প্রতিবেদনের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ মন্তব্যটি হলো, মোদি প্রধানমন্ত্রী থাকুক বা না থাকুক, এই প্রকল্প থেমে যাবে না। অর্থাৎ মোদিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলেও, তিনি আর প্রধানমন্ত্রী না থাকলেও আরএসএস বিজেপি এমন এক শক্তপোক্ত সিস্টেম গড়ে তুলেছে, তার শিকড় রাষ্ট্রযন্ত্রের ভেতরে এতটাই গভীরে প্রথিত যে এই গেরুয়া সরকারকে বদলানো বা চ্যালেঞ্জ করা সহজ হবে না। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার অনিয়ম, দুর্বল হয়ে পড়া বা দুর্বল করে দেওয়া বিরোধী শিবির, এই দুয়ের মধ্যে দিয়েই ভারতে একদিকে বিরোধিতার প্রদীপ নিভে যাচ্ছে আর অন্যদিকে পরিকল্পিতভাবে হিন্দু ফার্স্ট নেশন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই ব্যবস্থার ভিত্তি এতটাই গভীর যে মাইনাস মোদি হলেও আরএসএস বিজেপির এই সিস্টেম এই হিন্দুত্ব সংস্কৃতির ঐক্যমত বহাল থাকবে। নিউ ইয়র্ক টাইমসকে বলা হয় বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া হাউস। তামাম দুনিয়ার রাষ্ট্রনেতা থেকে শীর্ষ স্তরের শিল্পপতিদের প্রভাবিত করে যে কটি মিডিয়া, তার মধ্যে নিউ ইয়র্ক টাইমস অন্যতম। সেই পত্রিকার একেবারে প্রথম পাতায় এই ধরনের অন্তর্তদন্তমূলক খবর ছাপা হলে ভারত মোদি এবং সংঘ পরিবারকে নিয়ে বিশ্ব কি বার্তা পাচ্ছে সেটাই বড় প্রশ্ন। ইউরোপে, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানিতে এই প্রতিবেদন কি বার্তা পৌঁছেছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কি বার্তা পৌঁছেছে? মধ্যপ্রাচ্যে এর প্রতিক্রিয়া কি, যেখানে মুসলমানদের প্রসঙ্গ অত্যন্ত সংবেদনশীল? খ্রিস্টানদের নিয়েও যে অভিযোগগুলি তোলা হয়েছে সেগুলির প্রভাবই বা কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে বিনিয়োগ করতে আগ্রহী বিশ্বের বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর উপর এই প্রতিবেদনের প্রভাব কি হতে পারে? বিশ্বের দরবারে অর্থনীতি এবং কূটনীতির দিক থেকে মোদী সরকারের ওপরই বা এর কতটা প্রভাব গভীর হতে চলেছে দেশে এবং বিদেশে? আসলে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন একই সঙ্গে আমেরিকা, পশ্চিমী দুনিয়া, মধ্যপ্রাচ্যে
যে বার্তা দিতে চেয়েছে সংক্ষেপে বললে গণতন্ত্রের জননী ভারত ধীরে ধীরে গণতন্ত্র ছেড়ে ধর্মতন্ত্রের দিকে এগোচ্ছে। এখানে টাইমিংটা লক্ষ্য করুন। কিছুদিন আগেই গোটা দেশে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রিসমাস ঘিরে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। সান্তা ক্লজকে কেন্দ্র করে হামলা ভাঙচুর হয়েছে। গির্জার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে হনুমান চল্লিশা পাঠ করা হয়েছে। হরিবোল, জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দেওয়া হয়েছে। আমরা সেগুলোর সমালোচনা করেছি, বিশ্লেষণও করেছি। বিজেপির পক্ষ থেকে যতই নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করা হোক, সত্যিটা হলো এই পত্রিকার একটা মান মর্যাদা রয়েছে, আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা আছে। ফলে তারা কোনো বার্তা দিতে চাইলে আন্তর্জাতিক মঞ্চ তাকে উড়িয়ে দিতে পারে না। আমাদের দেশেই তো আমরা দেখেছি বিচার ব্যবস্থা কিভাবে অভিযুক্তদের মুক্তি দিচ্ছে। শীর্ষ আদালত পর্যবেক্ষণ, তামিলনাড়ুর এক বিচারপতির মন্তব্য সবই প্রকাশ্যে এসেছে। মিডিয়ার একটা বড় অংশের অবস্থা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের মূল কাজ ক্ষমতাকে প্রশ্ন করে যাওয়া, সেটাই প্রায় বিলুপ্ত হতে বসেছে। অন্যদিকে সাংবিধানিক বা গণতান্ত্রিক যে কোনো প্রতিষ্ঠান দেখলেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা সঙ্গীন। সবই রাষ্ট্রীয় শাসকদের করায়ত্তে, কারণ রাষ্ট্রের ভেতরে ধর্ম ঢুকে পড়েছে, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত হলে সেটা অন্যায়, আর এদেশে হলে ওরা গুন্ডা। এই সামাজিক বোধটা চেপে বসেছে গত 11 বছর ধরে। আবার বলছি, গত 25 বছরে যা যা হয়েছে তা গত 2500 বছরেও হয়নি। আর গত 2500 বছরে ভারতীয় সংস্কৃতির বুনিয়াদ তৈরি হয়েছিল, গত 14 বছরেই তো তা ভেঙে খান খান হয়ে গেছে। তার উপর তৈরি হয়েছে নতুন এক সাংস্কৃতিক বুনিয়াদ, যার সারমর্ম হিন্দুত্বের আস্ফালন। নিউ ইয়র্ক টাইমসের এই নিবন্ধ মূলত দেখাচ্ছে ভারতের সমাজ কিভাবে ভেঙে পড়ছে, কিভাবে ধর্মীয় রেখা ধরে সাম্প্রদায়িক লাইনে এমনকি জাতিগত বিভাজনের মধ্য দিয়ে দেশকে টুকরো করা হচ্ছে। এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বড়দিনে যেভাবে সহিংসতা ঘটছে, বারবার আইন শৃঙ্খলার যে ছবি সামনে আসছে, সেখানে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। আরএসএস এর পাশে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে আছে। এই পুরো মেসেজিংটাই ভয়ঙ্কর। নিউ ইয়র্ক টাইমস যে ছবি আঁকছে তা অনেকটা ইরানের পরিস্থিতি, কিংবা বাংলাদেশ যে পথে এগোচ্ছে, বা পাকিস্তানের অভিজ্ঞতার সঙ্গে তুলনীয়। প্রশ্ন হলো, এই ছবি কি বিশ্বের বড় বড় কর্পোরেট সংস্থা এবং বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। দীর্ঘমেয়াদে এর প্রভাব হবে মারাত্মকভাবে নেতিবাচক। কারণ কোনো দেশ যখন অন্য দেশে বিনিয়োগ করে, তখন তারা প্রথমেই কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট করে। সেই দেশ কতটা স্থিতিশীল, সেখানে গণতন্ত্র এবং প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীন, মিডিয়ার স্বাধীনতা কি অবস্থায়, আইন কতটা নিরপেক্ষভাবে প্রয়োগ হয় ইত্যাদির প্যারামিটার পেশাদারদের দিয়ে খতিয়ে দেখে। নিউ ইয়র্ক টাইমস যা বলেছে তা নতুন কোনো আবিষ্কার নয়, কিন্তু টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময় যখন বড়দিন ঘিরে লাগাতার হিংসা হয়েছে, সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয়েছে, সংখ্যালঘুদের ধর্ম এবং বিশ্বাসকে অপমান করা হয়েছে। 2015 সালের 28 সেপ্টেম্বর রাতে উত্তরপ্রদেশের দাদরিতে ফ্রিজে গোমাংস রাখা আছে সন্দেহে মোহাম্মদ আকলাক নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার ঘটনা মনে আছে আপনাদের? সব চ্যানেলে হেডলাইন ছিল সেই খবর। আজ সেই ধরনের সহিংসতা যেন ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। এটাই সবচেয়ে ভয়াবহ। আজ লিঞ্চিংয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও তা নিয়ে কার্যত কোনো সমালোচনা হয় না। সহিংসাকে এমনভাবে নর্মালাইজ করা হচ্ছে যেন এটা স্বাভাবিক, তুচ্ছ ব্যাপার। এর অর্থ একটাই, এই ভারত একদম অন্য পথে হাঁটছে। এবার প্রশ্ন হলো, পাল্টে যাওয়া এই ভারতে বিদেশি বিনিয়োগ কতটা আসবে? ভারতীয় কনজিউমার মার্কেট এবং শ্রম বাজার যেহেতু বিশাল বড়, এখন আকর্ষণীয়, তাই বহু বিনিয়োগকারী সংস্থা ঝুঁকি জেনেও স্বল্পমেয়াদে মুনাফার লোভে টাকা ঢালতে পারে। কিন্তু তারা এটাও বুঝবে যে সমাজ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, সেখানে ধর্মীয় ইস্যুতে বারবার অস্থিরতা তৈরি হয়। সেই দেশ হঠাৎই উল্টে যেতে পারে বা ভেঙে পড়তে পারে। তখন বিনিয়োগ স্বাভাবিক ছন্দেই কমতে বাধ্য। পাল্টে যাওয়া ভারতের প্রভাব কিন্তু শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। বিদেশে থাকা ভারতীয় নাগরিক, এনআরআই এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষের ওপর আক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। দেশের ভেতরে সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল বাইরে গিয়েও তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। ফলে ভারতীয় ডায়াসপোরা এবং এনআরআইদের জন্য সামনের দিনগুলো আরো কঠিন হয়ে উঠতে পারে। নিউ ইয়র্কের এই প্রতিবেদনে যে বিষয়টি সবচেয়ে ভয়াবহভাবে উঠে এসেছে তা হলো, নিকট ভবিষ্যতে কোনো বাস্তব বিকল্প বা পাল্টা পথ চোখে পড়ছে না। এই ইকোসিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর মতন শক্তি এখনো দেখা যাচ্ছে না।
এই নিবন্ধের বক্তব্য আরএসএস এবং বিজেপি যত বেশি করে দেশটাকে নিজেদের মুঠোয় ভরছে, রাষ্ট্রযন্ত্রের ওপর কায়েম করছে দখল, সামনের বিকল্পগুলো ততই ঝাপসা হয়ে যাচ্ছে। কংগ্রেস হোক বা অন্য বিরোধী দল, তাদের পক্ষে এই ব্যবস্থাকে ওভারটেক করা বা পরাজিত করার কোনো বাস্তব রাস্তা চোখে পড়ছে না। কিছুদিন আগে মোহন ভাগবত প্রকাশ্যে স্পষ্ট বলেছেন যে সাংবিধানিক প্রক্রিয়া যাই হোক, ভারত ইতিমধ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। ভাগবত বলেছেন আদর্শগত দখল তারা ছাড়বেন না, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কর্তৃত্ব চাওয়াটাই তাদের প্রকল্প, আর সেই দখল অনেকটাই সম্পন্ন। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মোদি এক অর্থে ফ্রন্ট ফিগার। প্রধানমন্ত্রী হিসেবে 11 বছরে তিনি পুরো রাষ্ট্রীয় কাঠামো বদলে দিয়েছেন। মোদির মিশন আরো গভীর, এমন এক কাঠামো দাঁড় করানো যেখানে ক্ষমতা হাতছাড়া হলেও ব্যবস্থা হাতছাড়া হবে না, আর সেটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদনের মাধ্যমে বিশ্বকে যে বার্তা দিয়েছে তা হলো ভারত দ্রুত বদলে যাচ্ছে এবং সেই পরিবর্তনের ভেতর দিয়ে এক ধরনের ফ্যাসিবাদী চিন্তাধারা মাথা তুলছে। প্রতিবেদনের দু এক জায়গায় মোদির সঙ্গে হিটলারের তুলনাও টানা হয়েছে। লেখা হয়েছে এক ভয়ঙ্কর লাইন, পাল্টে যাওয়া ভারতের এই ক্ষমতা কাঠামোর কোনো কার্যকর বিকল্প এই মুহূর্তে চোখে পড়ছে না। সবশেষে তাই বড় প্রশ্নটা আবার, গণতন্ত্রের জননী বলে কি একদা খ্যাত ভারত থাকবে গণতন্ত্রে, নাকি চুপচাপ সরে যাবে ধর্মতন্ত্রের দিকে? ধর্মতন্ত্র মানে কিন্তু শুধু ধর্মটাই রাষ্ট্রধর্ম সেটা নয়। ধর্মতন্ত্র মানে ধর্মই যেখানে আইনের উৎস, ধর্মই সেখানে রাষ্ট্রীয় বৈধতার ভিত্তি, ধর্মের বাইরে দাঁড়ালে নাগরিক অধিকার যেখানে সংকুচিত। এই সংজ্ঞা ধরলে ইরান হচ্ছে এর চরম উদাহরণ। পাকিস্তান, সৌদি আরব, ইসরায়েল, ইয়েমেন, মরিতানিয়া, মালয়েশিয়া বিপজ্জনক মাঝামাঝি পর্যায়ে। আমাদের দেশটাকে আপনি কোথায় রাখবেন তা একান্তই আপনার ভাবনা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।